হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের ভূগোলের ম্যাম ত্রিশিকা। আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চলে পার্ট 1 সম্পর্কে পড়েছি। তোমরা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও। আজ আমরা জলবায়ু অঞ্চলে পার্ট 2 সম্পর্কে পড়ব। চলো শুরু করা যাক। আচ্ছা, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই। তো আমরা ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়েছি। আগে পার্ট 1 সম্পর্কে পড়েছি, আজকে পার্ট 2 সম্পর্কে পড়ব। আচ্ছা, আমরা আগের ভিডিওতে জেনেছি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কি, তার বৈশিষ্ট্য কি, তাই সেখানে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়, সেখানে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়, সেখানকার আর্থ-সামাজিক পরিবেশ কিরকম, সেখানকার মানুষ কিভাবে নিজেদের জীবনযাপন করে। আর আর পরিচয় হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চল কাকে বলে, কোথায় দেখা যায়, তার ভৌগোলিক অবস্থান, তার মধ্যে কি কি প্রাণী থাকে, কি কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আচ্ছা, মানুষের দ্বারা মৌসুমী বায়ু মানুষের দ্বারা কিভাবে প্রভাব বিস্তার করে, মৌসুমী বায়ু মানুষের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে, এই সম্পর্কে জেনেছি আমরা। আজ আমরা একটা নতুন জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলতে পৃথিবীর সেই সব এলাকাকে বোঝায় যেখানে গরম, শুষ্ক গ্রীষ্মকাল এবং হালকা আর্দ্র শীতকাল থাকে। ঠিক আছে, তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পরিবেশ কিরকম? শীতল, গরম, শুষ্ক গ্রীষ্মকাল এবং হালকা আর্দ্র শীতকাল। ঠিক আছে, এই জলবায়ু প্রধানত উপক্রান্তীয় উচ্চচাপ ব্যবস্থার কারণে তৈরি হয়, যা গ্রীষ্মকালে বৃষ্টিপাতকে বাধা দেয়। এই ধরনের জলবায়ু ভূমধ্যসাগরের চারপাশে অঞ্চল ছাড়াও ক্যালিফোর্নিয়া, চিলি, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা ছবি দেওয়া হয়েছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এই সমস্ত ক্যালিফোর্নিয়া আছে, ভূমধ্যসাগরীয় অববাহিকায় আছে। আচ্ছা, চিলিতে দেখো, চিলিতে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু এই সমস্ত এলাকায় দেখতে পাওয়া যায়। যদি বলে যে কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, তখন তোমরা কি বলবে? ভূমধ্যসাগরের চারপাশে তো আছেই, তার সাথে ক্যালিফোর্নিয়া, চিলি, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতেও কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল লক্ষ্য করা যায়। আচ্ছা, এই ভূমধ্যসাগরীয় অঞ্চল জলবায়ুর বৈশিষ্ট্য কি, প্রধান প্রধান বৈশিষ্ট্য কি, কি কারণে আমরা চিনতে পারবো যে এইটা ভূমধ্যসাগরীয় জলবায়ু? কি বলেছে দেখো, অক্ষাংশগত অবস্থান। এই জলবায়ু সাধারণত বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে এবং মহাদেশগুলির পশ্চিম দিকে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। আচ্ছা, গরম যদি বলে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অক্ষাংশগত বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা এইটা দেবে, কিন্তু অক্ষাংশগত বৈশিষ্ট্য এবং অবস্থান একই বোঝায়। আচ্ছা, বলছে গরম এবং শুষ্ক গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, আর বলছে শীতকাল ও আর্দ্র শীতকাল। শীতকালে তাপমাত্রা হালকা থাকে এবং বৃষ্টিপাত হয়। আচ্ছা, বৃষ্টির ধরন। বৃষ্টি মূলত শীতকালে হয়, বিশেষ করে শরৎকালে ঘন ঘন ভারী ও স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, মানে দেখা যায়। আচ্ছা দেখো, এখানে একটা ছবি দেখানো হয়েছে যে বৃষ্টিপাত এবং উষ্ণতা। এখানে কি বৃষ্টিপাত কিন্তু হাই এবং উষ্ণতাও কিন্তু মোটামুটি হাই, মানে দুটোই প্রায় সমান মতো। ঠিক আছে, যেমন দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারিতে উষ্ণতা কম কিন্তু বৃষ্টিপাত বেশি। ফেব্রুয়ারি থেকে দেখো উষ্ণতাও বাড়ছে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে কমতে শুরু করেছে, মানে বিপরীত অবস্থানই আছে, সমানুপাতিক বলা যায় না, বিপরীত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, মানে উষ্ণতা যত বাড়ছে দেখতে পাচ্ছ, বৃষ্টিপাত কিন্তু তত কমছে, আবার উষ্ণতা যত কমছে বৃষ্টিপাত কিন্তু তত বাড়ছে। সমানুপাতিক বলা যাবে না, সমানুপাতিক হবে না, এটা হচ্ছে বিপরীত ধর্মী অবস্থা। আচ্ছা, বলছে উচ্চচাপের প্রভাব। উচ্চচাপযুক্ত বায়ু প্রবাহের কারণে
গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়া থাকে, যা সমুদ্রের উপর স্থিতিশীল থাকে। আচ্ছা, ঋতু পরিবর্তন। উপক্রান্তীয় উচ্চচাপের সিস্টেমের প্রভাবের কারণে ঋতু পরিবর্তন স্পষ্ট হয়। আচ্ছা, অল্প আর্দ্রতা থাকে কিন্তু অল্প পরিমাণে। কি বলেছে? এই অঞ্চলে সামগ্রিকভাবে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই জলবায়ু অঞ্চলগুলি জলের উপর নির্ভরশীল এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বড় ভরের জলের উপস্থিতি এই জলবায়ুকে স্বতন্ত্র করে। জলের উপস্থিতি এই জলবায়ুকে স্বতন্ত্র করে তোলে। আচ্ছা, তারপরে কি বলেছে? যে স্বাভাবিক উদ্ভিদ, কি কি স্বাভাবিক উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়? বলছে চিরহরিৎ, গুল্ম ও ছোট গাছ। ভূমধ্যসাগরীয় অঞ্চলের গাছপালা সাধারণত 2.5 মিটারের কম লম্বা হয় এবং এদের পাতা চওড়া এবং চিরহরিৎ প্রকৃতির হয়। আর নিরক্ষীয় অঞ্চলে আমরা কি দেখেছি? গাছের আকৃতি হচ্ছে প্রচন্ড বড় বড়, ছোট ছোট গাছ আছে কিন্তু গাছের আকার বেশিরভাগই বড় বড়, ক্যানোপি সৃষ্টি করে, চাঁদোয়া স্তর সৃষ্টি করে, তাই তো? আচ্ছা, আর এখানে কি দেখছি? যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে গাছপালা 2.5 মিটারের কম লম্বা হয়। ঠিক আছে, মানে লম্বা হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলের থেকে অতটা লম্বা না, এবং এদের পাতা চওড়া হয় এবং চিরহরিৎ প্রকৃতির হয়। আচ্ছা, ফল এবং বাদাম গাছ, জলপাই, কমলা, ডুমুর, আঙ্গুর, সাইট্রাস ফলের মতো গাছপালা এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায়। অন্যান্য গাছ কি? ওক, লরেল, কর্ক, ওলেন্ডার, বিচ, অ্যাশ এবং চেস্টনাট এই অঞ্চলে প্রভাবশালী গাছের উদাহরণ। তাহলে এই গাছগুলো দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে। আচ্ছা, বিশেষ উদ্ভিদ প্রজাতি। অনেক স্থানীয় প্রজাতিও রয়েছে, বিশেষ করে উত্তর মরক্কোর মতো অঞ্চলে, যেখানে 2900টির বেশি উদ্ভিদ প্রজাতি দেখা যায়, যার মধ্যে প্রায় 40টি স্থানীয় প্রজাতি, মানে লোকাল প্রজাতি। আচ্ছা, স্বাভাবিক বন্যপ্রাণী। উদ্ভিদ সম্পর্কে জানলাম, কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়। কি কি উদ্ভিদ আমরা তাহলে জানলাম? যে দেখলাম এখানে বিভিন্ন রকমের চিরহরিৎ গাছ দেখতে পাওয়া যায়, ফল বাদাম গাছ দেখতে পাওয়া যায়, যেমন জলপাই, কমলা, ডুমুর, আঙ্গুর, এই সমস্ত জল দেখতে পাওয়া যায়, এই সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এছাড়াও অন্যান্য গাছ যেমন ওক, লরেল, কর্ক, ওলেন্ডার, বিচ, অ্যাশ ইত্যাদি উদ্ভিদের প্রাধান্য এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও কি 2900টির বেশি উদ্ভিদ প্রজাতি, এখানে কত উদ্ভিদ দেখতে পাওয়া যায়? 2900টি বেশি উদ্ভিদ এই অঞ্চলে দেখতে পাওয়া যায়, যার মধ্যে প্রায় 40টি হচ্ছে স্থানীয় প্রজাতির রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রাণী, স্তন্যপ্রায়ী প্রাণী। কি বলেছে? এই অঞ্চলের বন্যপ্রাণীর মধ্যে রয়েছে সজারু, শেয়াল, বুনো শুয়োর, হরিণ, বন্য ছাগল, বন্য গাধা, খরগোশ এবং অন্যান্য ছোট্ট স্তন্যপ্রায়ী প্রাণী। এই সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণীগুলোই এই অঞ্চলের মধ্যে রয়েছে। পাখি ও সরীসৃপ বলছে বিভিন্ন প্রকারের পাখি, সরীসৃপ এই অঞ্চলে বসবাস করে। আচ্ছা, ম্যাচি আর গ্যারি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের গাছপালা যেমন ম্যাচি, গ্যারি ঘন ঝোপঝাড় পূর্ণ এলাকা তৈরি করে, যা অনেক প্রাণীর আবাসস্থল। কি বলেছে? আবাসস্থল। কি বলেছে? যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গাছপালা যেমন হচ্ছে ম্যাচি, গ্যারি, এগুলো ঘন এবং ঝোপঝাড় পূর্ণ হয়। ঝোপঝাড় পূর্ণ হওয়ার কারণে অনেক প্রাণী সেখানে বসবাস করতে পারে। ঠিক আছে, দেখো এই সমস্ত প্রাণীর কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এই সমস্ত প্রাণী এখানে লক্ষ্য করা যায়, মানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জলবায়ু অঞ্চল বিভিন্ন রকমের উপরে মানে বিভিন্ন রকম হওয়ার কারণে মানুষের উপর প্রভাবও কিন্তু বিভিন্ন রকম হয়। তাদের আর্থসামাজিক এবং জীবনযাত্রাও কিন্তু বিভিন্ন রকমের হয়। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি রকম দেখে নেওয়া যাবে। যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গরম এবং শুষ্ক গ্রীষ্ম এবং হালকা আর্দ্র শীত দেখা যায়, যা কৃষি, ওয়াইন উৎপাদনে এবং চারণভূমির উপর নির্ভরশীল জীবনযাত্রার জন্য উপযুক্ত। ঠিক আছে, তাহলে কিসে বলছে? মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গরম, শুষ্ক গ্রীষ্ম এবং হালকা আর্দ্র হওয়ার জন্য তা কৃষি, ওয়াইন উৎপাদন এবং চারণভূমির ওপর নির্ভরশীল জীবনযাত্রার জন্য উপযুক্ত। মানে মানুষ কৃষি উৎপাদন করে, ওয়াইন উৎপাদন করে, আচ্ছা তারপর হচ্ছে কি মানে কৃষিকাজ করে, ওয়াইন উৎপাদন করে, চারণভূমির উপর নির্ভরশীল করে তাদের জীবনযাত্রা
করতে পারে, মানে জীবনযাত্রা তারা জীবনযাত্রার জন্য তাদের উপযুক্ত। ঠিক আছে, এখানকার সমাজ ব্যবস্থা ও জীবনযাত্রা মূলত অর্থনীতি, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের ওপরই নির্ভরশীল, যা এই অঞ্চলের মানুষকে কৃষি, পশুপালন, পর্যটন এবং বনের ওপর নির্ভরশীল হতে উৎসাহিত করে। ঠিক আছে, আচ্ছা, ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলা লেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডমরু, নানান ধরনের লেবু জাতীয় লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কাকে কেন ফলের ঝুড়ি বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কারণ এই জলবায়ুর কারণে, মানে কি বলছে, ঝলমলে এবং মনোরম আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণে ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলা লেবু, পিচ, আখরোট, বাদাম, কুল, ডমরু, নানান ধরনের লেবু এবং প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। নানান ধরনের ফল এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, এই কারণে একে ফলের ঝুড়ি বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কৃষি ও খাদ্য, কি কি কৃষি ও খাদ্য দেখা যায়, লক্ষ্য করা যায়, দেখে নেওয়া যায়। বলছে শস্য, এই জলবায়ু অঞ্চলে জলপাই, আঙ্গুর, সাইট্রাস ফল, গম এবং বার্লির চাষ হয়। তাহলে কি কি চাষ হয়? আঙ্গুর, জলপাই, সাইট্রাস ফল, গম, বার্লি। ঠিক আছে, আচ্ছা, ওয়াইন উৎপাদন করা হয়। বিশ্বজুড়ে বিখ্যাত ওয়াইনের একটি বড় অংশ এই অঞ্চলে উৎপাদিত হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ওয়াইন উৎপাদন হয় কোথায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আচ্ছা, খাদ্য, স্থানীয় খাদ্য সাধারণত সহজ এবং পুষ্টিকর, যা কৃষিজাত পণ্য এবং পশুপালনের ওপর ভিত্তি করে তৈরি হয়। ঠিক আছে, তাহলে খাদ্য কি হয়? খাদ্য হচ্ছে কি সহজ এবং পুষ্টিকর। ফলের ঝুড়ি বলা হচ্ছে, তাহলে ওখানে প্রচুর পরিমাণে ফল পাবে, তাহলে ফলটা তারা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়াও কৃষিজাত পণ্য, পশুপালন ইত্যাদি থেকে তারা খাদ্য পেয়ে থাকে। আচ্ছা, অর্থনীতি এবং জীবনযাত্রা, তাদের অর্থনীতি এবং জীবনযাত্রা কিরকম? বলছে পর্যটন, এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থান এবং অনুকূল জলবায়ু পর্যটকদের জন্য আকর্ষণীয়, যা কর্মসংস্থানের সৃষ্টি করে। স্বাভাবিক, যেখানে ধরো পাহাড় আছে, তাই তো, পাহাড় আছে, পর্বত আছে, সেখানে হচ্ছে মানুষের ভিড় সব থেকে বেশি হয়, পর্যটকদের আগমন ঘটে। তাহলে প্রাকৃতিক দৃশ্য দ্বারা আকৃষ্ট হয়ে পর্যটকরা কি হয়, সেখানে যায়, তাই তো। তাহলে যাওয়ার কারণে কি, সেখানে যাদের মানে সেখানকার মানুষের তো অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়, উন্নতি ঘটে, কর্মসংস্থান ঘটে, তাই না? ওটা এখানে বলা হয়েছে যে পর্যটনের ক্ষেত্রে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। সেখানে সুন্দর জলবায়ু, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা কি করে পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় প্রকৃতি তৈরি করে, যা কর্মসংস্থানের সৃষ্টি করে। পশুপালন, চারণভূমির সহজলভ্যতার কারণে ভেড়া, ছাগল, গবাদি পশু পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম। এছাড়াও চারণভূমি, এই দেখো তোমাদের একটা পাশে ছবি দেখানো হয়েছে, দেখো এইটা একটা চারণভূমি, যেখানে হচ্ছে কি বিভিন্ন রকমের পশু, ভেড়া সমস্ত কিছু কি ঘুরছে, মানে চারণ করছে। এই পশুপালনের মাধ্যমেও কিন্তু তাদের অর্থনীতি ডেভেলপমেন্ট হয়। বনজ সম্পদ, কাঠ, কর্ক এবং অন্যান্য বনজ পণ্য এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও কি কাঠ, কক ইত্যাদি বিক্রি করেও তারা তাদের জীবনযাত্রা, তাদের অর্থনীতি ডেভেলপমেন্ট করে। শ্রম, এখানকার মানুষ সাধারণত কৃষিকাজ, পশুপালন, পর্যটন শিল্পের সাথে নিযুক্ত। ঠিক আছে, আচ্ছা, এরপর আসবে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তাহলে আমরা কটি জলবায়ু অঞ্চল সম্পর্কে জানলাম? আগের ভিডিওতে আমরা জেনেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে,
আচ্ছা, তারপর তারপর কি মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে জেনেছি। এখন পড়লাম আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর এখন পড়ছি তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা তাহলে কি বলছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে দীর্ঘ এবং তীব্র শীতকাল। তাহলে এখানে কি শীতকালটা সব থেকে বেশি, তাই তো? দীর্ঘ এবং তীব্র, স্বল্প শীত স্বল্প শীতল গ্রীষ্মকাল এবং স্থায়ীভাবে হিমায়িত মাটি। মানে কি এই অঞ্চল, মানে এই জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল হচ্ছে শীতল শীতল জলবায়ু অঞ্চল। এখানে হচ্ছে শীতটা বেশি থাকে, গ্রীষ্মকাল মানে গরমটা কম। ঠিক আছে। আর কি বলেছে? এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, কিন্তু গ্রীষ্মকালে বরফ গলার কারণে জলাভূমি ও বক সৃষ্টি করে। তাহলে এই অঞ্চলে হচ্ছে বৃষ্টিপাত কম, কিন্তু গ্রীষ্মকাল যখন আসে তখন তো এর তাপমাত্রা একটু হলেও কমার কারণে কি হয়? বরফ যে আছে সেটা গলে যায়, গলার কারণে কি হয়? জলাভূমি এবং বক সৃষ্টি করে। বক কিন্তু একটা জলাভূমি, যেখানে হচ্ছে জল শান্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এর সৃষ্টি করে। গাছপালা খুব কম জন্মায় স্বাভাবিকভাবে, যেখানে পুরো মানে মাটিটাই পুরো বরফে ঢাকা, সেখানে কি করে গাছ জন্মাবে প্রচুর পরিমাণে। এবং যা জন্মায় তা শ্যাওলা, লাইকেন, কিছু নিচু ঘাসের মতো হয়, যা ঠান্ডা এবং স্বল্প বৃদ্ধির মৌসুমের সাথে খাপ খাইয়ে নেয়। এই তোমরা বলতেই পারো, এই তো বললেন যে মাটি পুরো বরফে ঢাকা থাকে, তাহলে কি করে সেখানে শ্যাওলা জন্মাচ্ছে, সেখানে মানে নিচু 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 ঘাস জন্মাচ্ছে, লাইকেন জন্মাচ্ছে, কি করে জন্মাচ্ছে? সেখানে তো মানে আমি বলতে চাইছি সেখানে তো নদী আছে, জলাভূমি, এখানে যে জলাভূমি সৃষ্টি হয়, বললো এখানে জলাভূমি, বরফ বরফ গলে গিয়ে বক জলাভূমির সৃষ্টি হয়, সেখানে তো জলের কারণে কিছু কিছু উদ্ভিদের সৃষ্টি হবে, যেমন লাইকেন, শ্যাওলা, এগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি খাপ খাইয়ে তারা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসবাস করে, মানে স্থায়িত্ব অনুযায়ী তারা নিজেদের স্থায়িত্বটাকে টিকিয়ে রাখে, ঠান্ডার সাথে খাপ খাইয়ে নিজেদের স্থায়িত্বটাকে তারা টিকিয়ে রাখে। এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, দেখো এই অঞ্চলগুলোতে দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে শীত, মানে ঠান্ডা বেশি। ঠিক আছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের? আমরা বুঝতেই পারছি যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি কি বৈশিষ্ট্য হতে পারে। চলো দেখে নেওয়া যাক। দীর্ঘ তীব্র শীতকাল, বলছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকাল খুবই দীর্ঘ এবং প্রচন্ড ঠান্ডা থাকে। আচ্ছা, স্বল্প ও শীতল গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল সংক্ষিপ্ত এবং কি হয়? শীতল হয়, মানে কম, গ্রীষ্মকাল বেশি দিনের জন্য থাকে না, কম দিনের জন্য থাকে, কিন্তু শীতল, মানে আগের ঠান্ডার থেকে একটু ঠান্ডা কিন্তু কমে, কিন্তু শীতলই থাকে, পুরোপুরি গরম হয় না। এই সময় তাপমাত্রা 1 মাসের জন্য 0 ডিগ্রির ওপরে থাকলেও কোনো মাসে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 50 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় না। যদি গ্রীষ্মকাল সবসময় তো 0 ডিগ্রির নিচে থাকে, কিন্তু গ্রীষ্মকাল যখন আসে তখন তাপমাত্রা 0 ডিগ্রির ওপরে থাকলেও কোনো মাসে 10 ডিগ্রির বেশি হয় না, মানে 0 থেকে 10-এর মধ্যেই থাকে, তার বেশি হয় না। তাহলে 0 থেকে 10 হলেও তাহলে কতটা ঠান্ডা বলতো? মানে গ্রীষ্মকালে যদি এইরকম হয় 0 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে শীতকালে কি মাইনাসে চলে যায়, মানে কত ঠান্ডা সেখানে পড়ে। আচ্ছা, পারমাফ্রস্ট, আচ্ছা মাটির গভীর স্তর যা সাধারণত গ্রীষ্মকালে গলে না, তা পারমাফ্রস্ট বা স্থায়ীভাবে হিমায়িত মাটি নামে পরিচিত। পারমাফ্রস্ট হচ্ছে হিমায়িত মাটি, মানে বরফ সমৃদ্ধ মাটি। ঠিক আছে। কম বৃষ্টিপাত, এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, যা একটি শুষ্ক পরিবেশ তৈরি করে, ড্রাই পরিবেশ তৈরি করে। শীতকাল হলে সে পরিবেশ ড্রাই হয়ে যায়। তাহলে এখানে যা তাপমাত্রা গ্রীষ্মকালে 0 থেকে 10-এর মধ্যে, 10-এর ওপরে যায় না, তাহলে শীতকালে তার মাইনাসে চলে যাবে। তাহলে তাহলে তখনকার পরিস্থিতি তাহলে কতটা ড্রাই হবে, কতটা শুষ্ক হবে। ভৌগোলিক অবস্থান, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, যা মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। তাহলে কোথায়? মহাদেশের পশ্চিম থেকে দেখতে পাওয়া যায়, উত্তর দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে
এই জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার হচ্ছে কি বলেছে, আর কি বৈশিষ্ট্য আছে, বৃক্ষহীন সমতল ভূমি। এটি সাধারণত একটি দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন সমতল ভূমি। আচ্ছা, মাটির কাছাকাছি উদ্ভিদ, এখানকার উদ্ভিদগুলি যেমন ঘাস, ছোট ঝোপ মাটির কাছাকাছি বৃদ্ধি পায়। শীতকালে ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা তুষারের নিচে থাকে। মাটিতে, আমি কি বললাম যে সারা বছরই তাদের কি মাটি পুরো তুষারে ঢাকা থাকে, তবুও তাদের মধ্যে কয়েকটি উদ্ভিদ জন্মায় মাটিতে। কি বলেছে, ঘাস এবং ছোট ঝোপ মাটির কাছাকাছি বৃদ্ধি পায়। শীতকালে ঠান্ডা থেকে নিজেদের বাঁচার জন্য তারা তুষারের নিচে থাকে। আচ্ছা, জলবায়ুর প্রকার, এটি উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পর্বতের একটি মেরু জলবায়ু। মেরু জলবায়ু বুঝতে পারছো, সেখানে প্রচন্ড ঠান্ডা। তো এটা হচ্ছে কি উচ্চ অক্ষাংশে উচ্চ পর্বতের একটি মেরু জলবায়ু। এই বৈশিষ্ট্যগুলো তুন্দা অঞ্চলকে অন্যান্য জলবায়ু অঞ্চলের থেকে আলাদা করে। স্বাভাবিক, এই জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে ঠান্ডা, যা অন্য জলবায়ু অঞ্চলে কিন্তু দেখা যায় না। আচ্ছা, এটা খুবই, দেখো তোমরা একটা বরফের ঘর দেখতে পাচ্ছ যে ইগলু, সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, মাটি প্রায় পুরো বরফ দ্বারা আবৃত থাকে। তাহলে সেখানে কি করে বাড়িঘর তৈরি করা যাবে? সেখানে কি বাড়িঘর তৈরি করা হয়, বরফের ঘর তৈরি করা হয়, তাকে আমরা কি বলি, ইগলু। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা ঘর তৈরি করেছে, এটাকে আমরা ইগলু বলি। ঠিক আছে। আচ্ছা, জীববৈচিত্র্য, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য কম হলেও এখানকার জীবকুল কঠোর পরিবেশে টিকে থাকার জন্য বিশেষ অভিযোজন করেছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য অনেক কম, ঠান্ডা বেশি, তাহলে সেখানকার কি মানুষ কমই তো থাকবে। ঠিক আছে, যেমন গরম বেশি থাকলে সেখানে থাকা যায় না, আবার ঠান্ডা থাকলেও বেশি কিন্তু সেখানে থাকা যায় না। কিন্তু এখানে কি বলেছে, যে মানুষ আছে, সেখানকার মানুষ হচ্ছে নিজেদের টিকিয়ে রাখার জন্য অভিযোজন করেছে। অভিযোজন মানে হচ্ছে কি সহ্য ক্ষমতা, মানে মানিয়ে নেয়া, একটা পরিবেশে থাকতে গেলে নিজেকে মানিয়ে নেয়া, সেই ক্ষমতাকে আমরা অভিযোজন বলি। কি বলেছেন, যে এখানে প্রধানত স্বল্প উচ্চতার উদ্ভিদ যেমন বিভিন্ন প্রকার ঘাস, গুল্ম, শৈবাল, লাইকেন জন্মায়। প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হলো বলগা হরিণ, খুব ইম্পর্টেন্ট, বলগা হরিণ, আর্কটিক খরগোশ, লেমিং, আর্কটিক শিয়াল, নেকড়ে এবং মেরু ভাল্লুক, এই সমস্ত প্রাণী ওখানে লক্ষ্য করা যায়। তাদের মধ্যে বলগা হরিণ, মেরু ভাল্লুক খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন পরিযায়ী পাখি যেমন কাক, তুষার পাখি, বাজ পাখি, টান ইত্যাদি শীতকালে তুন্দ্রা অঞ্চলে আসে। দেখো সেখানে ঠান্ডা থাকার কারণে কিন্তু সেখানে প্রাণীও কিন্তু অনেক কম থাকে, কম আছে। ঠিক আছে। এবার হচ্ছে কি উদ্ভিদ, স্বল্প বৃদ্ধি, এখানকার উদ্ভিদগুলো খর্বাকার হয় এবং মূলের গভীরতা কম থাকে। মূল কিন্তু বেশি গভীরে প্রবেশ করতে পারে না, কম গভীরতায় থাকে, যা পারমফ্রস্টের কারণ হয়। সাধারণ উদ্ভিদ, এখানকার প্রধানত ঘাস, গুল্ম, শ্যাওলা, লাইকেন, বিভিন্ন ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্রজনন, বেশিরভাগই তুন্দা উদ্ভিদ বীজের পরিবর্তে উদ্ভিজ্জ ভাবে বংশবৃদ্ধি করে। এবার হচ্ছে কি প্রাণী, কি কি প্রাণী, প্রাণীর মধ্যে বলছে যে তৃণভোজী প্রাণী, বলগা হরিণ জানলাম, লেমিং জানলাম, ভোল জানলাম, আর্কটিক জানলাম, খরগোশ, কাঠবেড়ালি আছে। এছাড়াও হচ্ছে মাংসাশী প্রাণী, আর্কটিক শিয়াল, নেকড়ে, মেরু ভাল্লুক, এগুলো হচ্ছে মাংসাশী। পাখি, গ্রীষ্মকালে বিভিন্ন পরিযায়ী পাখি যেমন কাক, তুষার, বাজ পাখি, স্যান্ড পাইমার, টান ইত্যাদি দেখা যায়। আমরা আগেই পড়লাম যে মেরু ভাল্লুক দেখা যায়, বলগা হরিণ দেখা যায়, আর্কটিক দেখা যায়। আচ্ছা, বিভিন্ন রকমের পাখি তুষার পাখি ইত্যাদি দেখতে পাওয়া যায়। দেখো এখানে তোমাদের ছবি দেওয়া আছে, ডলফিন দেখতে পাওয়া যায়, মেরু ভাল্লুক, আচ্ছা নেকড়ে, এই সমস্ত দেখতে পাওয়া যায়। আচ্ছা, তুন্দা জলবায়ুর আর্থসামাজিক পরিবেশ, তুন্দা জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ অত্যন্ত কঠিন এবং প্রতিকূল। প্রতিকূল কেন বলেছে বলতো, প্রচন্ড পরিমাণে ঠান্ডাতে, মানে এতটাই ঠান্ডা যেখানে মাইনাসে চলে, সেখানে তো বেঁচে থাকাটা সত্যি অসাধ্যকর, তাই না? তাই বলেছে প্রতিকূল, যার ফলে এখানে মানুষের বসতি কম। আচ্ছা, জীবনযাত্রা মূলত শিকার এবং পশুপালন, খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল। তাহলে এখানে দেখো কিন্তু বনজ সম্পদের উপর নির্ভরশীল নয়, কারণ এখানে তো উদ্ভিদই নেই, কি বনজ সম্পদের উপর নির্ভরশীল হবে? এখানে হচ্ছে মানুষ প্রধানত
পশুপালন, শিকার, খাদ্য সংগ্রহের ওপর নির্ভরশীল। কঠোর শীত, কম সূর্যালোক, বৃক্ষহীন পরিবেশের কারণে এখানকার অধিবাসীরা যেমন সাইবেরিয়ার ইয়াকুতরা, আচ্ছা, পশুর পশম সংগ্রহ, মাছ ধরা, পশুপালনের মাধ্যমে টিকে থাকে। এরা শুধুমাত্র কি পশুর পশম সংগ্রহ করে, মাছ ধরে ইত্যাদির মাধ্যমে নিজেদের জীবন কাটায়। আচ্ছা, তারা শীতকালে এবং গ্রীষ্মে স্থান পরিবর্তন করে এবং তাদের খাদ্য তালিকায় দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস হচ্ছে প্রধান। আর্থসামাজিক পরিবেশ, জনবসতি। তুন্দা অঞ্চল অত্যন্ত দূরবর্তী এবং প্রতিকূল হওয়ায় এখানে মানুষের বসতি অত্যন্ত কম। এটা আমরা আগে জানি যে এখানকার শীত অত্যাধিক পরিমাণে বেশি থাকার কারণে এখানকার বসতি অত্যন্ত পরিমাণে কম। আচ্ছা, অর্থনৈতিক কার্যকলাপ, কি কি অর্থনৈতিক কার্যকলাপ তারা করে? শিকার ও পশুপালন। এখানকার অধিবাসীরা মূলত পশুপালন এবং পশুর মাংস, চামড়া, পশমের শিকারের ওপর নির্ভরশীল। মাছ ধরা, সাইবেরিয়ার ইয়াকুতদের মতো অধিবাসীরা মাছ ধরাকে তাদের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ হিসাবে গ্রহণ করেছে। খাদ্য সংগ্রহ, বনের ফলমূল, শাকসবজি, অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ তাদের জীবনের একটি অংশ। ঠিক আছে। জীবনযাত্রার ধরন, স্থানান্তর। ইকয়তরের মতো গোষ্ঠীগুলো শীতকালীন গ্রীষ্মকালে শিকারের জন্য নির্দিষ্ট স্থানে বছরে দুবার স্থান পরিবর্তন করে। আচ্ছা, খাদ্য ও পুষ্টি। তাদের খাদ্য তালিকায় দুগ্ধজাত পণ্য, মাছ এবং মাংস প্রদান। এটা আমরা আগেই জেনেছি, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে এখানে মানুষ অর্থনৈতিক কার্যকলাপ কি করে? এক হচ্ছে শিকার করে, পশুপালন করে, আর হচ্ছে মাছ ধরে। মাছ ধরে এরা এদের নিজেদের জীবিকা নির্বাহ করে। প্রাকৃতিক পরিবেশের প্রভাব কি বলেছে? কঠিন জলবায়ু। তুন্দা অঞ্চলের দীর্ঘ অন্ধকার শীতকাল এবং তাপমাত্রা 50°F পর্যন্ত নেমে যেতে পারে, যা জীবনযাত্রাকে অত্যন্ত কঠিন করে তোলে। আচ্ছা, বৃক্ষহীন পরিবেশ। বৃক্ষ নেই, আমরা জানি যে এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো বৃক্ষহীন সমতল ভূমি, মানে তাদের ভূমিটা হচ্ছে কোনো বৃক্ষ নেই, পুরো সমতল, যা মূলত বামন, গুল্ম, শ্যাওলা, লাইকেন, ঘাস দেখা যাচ্ছে। এখানে কি হয়? ছোট ছোট গাছ দেখতে পাওয়া যায়, যেমন বামন, গুল্ম, শ্যাওলা, লাইকেন ইত্যাদি ইত্যাদি প্রকারের ঘাস এখানে লক্ষ্য করা যায়। তাপমাত্রার প্রভাব, শীতকালে মাটি বরফ ও তুষারে ঢাকা থাকে, যা গাছপালা জন্মানোর জন্য প্রতিকূল। কিন্তু গ্রীষ্মকালে সীমিত আকারে বন্য ফুল ফোটে। কেন ফুল ফোটে বলতো? গ্রীষ্মকালে হচ্ছে বরফ গলে যায়, যার কারণে মাটি একটু মাটি থেকে বরফ সরে যায়, যার কারণে সেখান থেকে ফুল ফোটে গ্রীষ্মকালে, অন্য কালে নয়। কিন্তু শীতকালে কিন্তু ফুল ফুটতে দেখতে পাওয়া যায় না। দেখছো এখানে একজন অধিবাসীর ছবি দেওয়া আছে। এটা দেখো, একদম পুরো পশমের মতো একটা জিনিস পরে আছে নিজেদেরকে রক্ষা করার জন্য। এতটা পরিমাণে ঠান্ডা ওখানে। পরিবেশগত পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন। তুন্দা অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা এখনকার পরিবেশ ও আদিবাসীদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। বরফ গলছে, তাই তো? তুন্দা অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে। কি যে তুন্দা, আমরা জানলাম যে তুন্দা জলবায়ু অঞ্চল হচ্ছে শীতলযুক্ত অঞ্চল। তাহলে সেখানকার মানুষও সেইভাবে নিজেদেরকে অভিযোজন ঘটিয়ে নিয়েছে যে শীত যেহেতু বেশি, আমরা সেরকম ভাবে নিজেদের ব্যবস্থা গ্রহণ করি। তারা অভিযোজিত হয়ে গেছে, তারা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে যে তুন্দা জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখানকার পরিবেশ এবং অধিবাসীদের জীবনযাত্রার উপরও প্রভাব ফেলছে, যার কারণে পরিবর্তন হওয়ার কারণে তাদের অধিবাসীদের ওখানে তো প্রভাব ফেলবেই। কি হচ্ছে যে স্থায়ী বরফ। আচ্ছা, পারমফ্রস্ট, মাটির গলন পরিবেশগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা পরিবেশের উপর বড় প্রভাব ফেলছে। বরফ গলছে, যার কারণে কি জলের পরিমাণ তো বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলছে, বিভিন্ন বিষয়ের উপর প্রভাব ফেলছে। এবার কি সাম্প্রতিক পরিবর্তন। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটবার্গে। আচ্ছা, কয়লা সুইডেনের কিরুনা অবলে,
আকরিক লোহা, ইউক্রেন আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। রেলপথ, জলপথ এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে, মানে উন্নয়ন করছে। সাইবেরিয়া মারামিনস্ক বন্দর থেকে সেন্ট পিটসবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। এই অঞ্চলে এবার কি আস্তে আস্তে উন্নয়ন করছে, রেলপথ স্থাপন হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে, কিন্তু অঞ্চলকে বরফ মুক্ত করে অথবা গ্রিন হাউসের উন্নত উপযুক্ত চাষাবাদ করা হচ্ছে। ক্রমশ সেখানে উন্নয়ন ঘটছে। আদিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে। তাহলে কি কি সাম্প্রতিক পরিবর্তন দেখতে পেলাম, যে ওখানে হচ্ছে রেলের উদ্যোগ করছে, রেল স্থাপন করছে, আর বিভিন্ন রকমের খনিজ পাওয়া যাচ্ছে, তাই তো। সেখানকার মানুষ হচ্ছে কি চামড়ার পরিবর্তে কি হচ্ছে চা, কফি, তামাক ইত্যাদি দ্রব্য আমদানি করছে, মানে তারা ইউজ করতে শিখছে, যার কারণে কি হচ্ছে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হতে তারা শিখছে। আচ্ছা, জীববৈচিত্র্য কম হওয়ার কারণ কি? আমরা জানলাম যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সব থেকে কম। কেন, কিসের জন্য সব থেকে কম? আমরা বুঝতেই পারছি কেন কম, কারণ এখানে হচ্ছে তাপমাত্রা একদম কম, প্রচুর পরিমাণে শীত, এটা হচ্ছে প্রধান কারণ। কি বলেছে দেখো, বলছে কঠোর পরিবেশ, অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা এবং সীমিত ক্রমবর্ধমান ঋতু গাছের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। পার্মাফ্রস্ট, মাটির গভীর স্তর দীর্ঘকাল ধরে জমে জমে বরফ হয়ে থাকে, যা উদ্ভিদ এবং প্রাণীর বিকাশে বাধা দেয়। কম বৃষ্টিপাত, বলছে কি তুন্দ্রা অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় উদ্ভিদের বৃদ্ধিও সীমিত, উদ্ভিদ বাড়তে পারে না। এই কঠোর প্রাকৃতিক অবস্থার কারণে তুন্দ্রা অঞ্চলের জীববৈচিত্র্য অন্যান্য বাস্তুতন্ত্রের তুলনায় অত্যন্ত কম। তাহলে কেন কম হচ্ছে? প্রথমত হচ্ছে কঠোর পরিবেশ, মানে তাপমাত্রা হচ্ছে অত্যন্ত কম, মানে ঠান্ডা তাপমাত্রা, আর এবং সীমিত ক্রমবর্ধমান ঋতু গাছের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। ঋতুও তাহলে ওখানকার যেহেতু প্রত্যেক বাড়ি, মানে গ্রীষ্মকালে একটু ধরো তাপমাত্রা বাড়ে, তারপরে তো একই রকম ঠান্ডাই থাকে, যার কারণে কি হচ্ছে গাছ বাড়তে পারছে না। বৃষ্টিপাত কম, যার কারণে গাছ বাড়তে পারছে না। আচ্ছা, তারপর হচ্ছে প্রাণীর বিকাশে সবসময় পার্মাফ্রস্ট, মানে মাটির গভীর স্তর পর্যন্ত বরফ জমে থাকে, যার কারণে হচ্ছে মাটির মধ্যে গাছের মূল পৌঁছাতে পারে না, বেশি গভীরতায় যেতে পারে না, তাই গাছের বৃদ্ধি হয় না। এই সমস্ত কারণে সেখানকার জীববৈচিত্র্য সব থেকে কম। ঠিক আছে, সব থেকে কম জীববৈচিত্র্য, অত্যন্ত কি বলেছে অন্যান্য বাস্তুতন্ত্রের তুলনায় অনেক কম। আমরা দেখলাম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কত জীববৈচিত্র্য, মৌসুমী জলবায়ু অঞ্চলেও তাই দেখলাম অনেকই জীববৈচিত্র্য আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেও আমরা পেলাম জীববৈচিত্র্য আছে। কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল হচ্ছে এমন একটি জলবায়ু অঞ্চল যেখানে সব থেকে কম পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে তোমাদের যদি বলে যে কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ সব থেকে কম, তোমাদের বলতে হবে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল। কেন কম? কারণ সেখানে সব থেকে পরিমাণে ঠান্ডা বেশি, কঠোর পরিবেশ, তাই সেই কঠোর পরিবেশের কারণে সেখানকার উদ্ভিদ জন্মাতে বাধাগ্রস্ত হয়, মানে উদ্ভিদ জন্মাতে পারে না। ঠিক আছে, আচ্ছা আজ এই পর্যন্তই থাকলো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তুমি আমার ভিডিওটি লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে জানাও তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন দেয়া থাকবে আমাদের ওয়েবসাইট schoolwala.info তে, তোমরা সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারো।